আজকে অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় পদার্থের গাণিতিক ধর্ম নিয়ে আলোচনা করা হবে। এর আগে 9-10-এ আমরা জেনে আসছি পদার্থের যে গঠন, প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এদের মধ্যে ক্রিয়াশীল বল আছে, যেটাকে আমরা আন্তঃআণবিক বল বলে থাকি। দুইটা অণুর মধ্যে ডিস্টেন্স আছে, যেটাকে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বা আন্তঃআণবিক ব্যবধান বলা হয়। কঠিন পদার্থের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ডিস্টেন্স অর্থাৎ এই আন্তঃআণবিক ব্যবধান কম থাকে, অর্থাৎ দুইটা অণু, একটা অণু এ, একটা অণু বি, দুইটা অণু, এদের মধ্যে এই দূরত্ব যেটাকে বলা হয় আন্তঃআণবিক ব্যবধান। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক ব্যবধান তরল বা গ্যাসীয় পদার্থের তুলনামূলক কম হয়ে থাকে, এবং তাদের মধ্যে যে বলটা থাকে, দুইটা অণুর মধ্যে যে বল, এটা অনেক দৃঢ় হয়, যার কারণে কঠিন পদার্থ একটা নির্দিষ্ট আকার আকৃতি ধারণ করতে পারে। তরল পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক বলটা তুলনামূলক কিছুটা নগণ্য, একেবারে নগণ্য না, যে তরল পদার্থের নির্দিষ্ট আকার ধারণ করার জন্য এই বলটা যথেষ্ট না, যার জন্য তরল পদার্থের অন্য সময়ের মধ্যে আকর্ষণ বল থাকা সত্ত্বেও তাদের মধ্যে তারা কঠিন পদার্থ তরল পদার্থ নির্দিষ্ট আকার ধারণ করতে পারে না। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরো কম। তো এর মধ্যে অন্য সময়ের মধ্যে কিছু বন্ধন আছে, যেগুলো আমরা কেমিস্ট্রিতে আমি পড়ে আসছি। আয়নিক বন্ধন আছে, ধাতব বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, ভ্যান ডের ওয়ালস বন্ধন আছে ইত্যাদি। অণুর মধ্যে কঠিন পদার্থের অণুর সময় আমরা জানি পরস্পর ভাইব্রেট করে, কম্পনশীল থাকে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই কম্পন আরো বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এখন এই যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এটা নির্দিষ্ট দূরত্বের জন্য এদের মধ্যে বল বাড়ে কমা হয় এবং একসময় বিকর্ষণ করে, অর্থাৎ দুইটা অণুর মধ্যে যে দূরত্ব এখানে আমরা দেখছি, এই দূরত্ব নির্দিষ্ট দূরত্বের চেয়ে বেশি গেলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, আবার নির্দিষ্ট দূরত্ব থেকে কম হয়ে গেলে বিকর্ষণ করে। কিরকম? তো এটা গ্রাফিক্যাল যদি আমরা করি, গ্রাফিক্যাল এটা হচ্ছে আকর্ষণ ধর্মী বল, এটি বিকর্ষণ, এটা হচ্ছে আকর্ষণ বল। এদিকে বিকর্ষণ বল, এদিকে আকর্ষণ বল। লেখচিত্রে কেমন হয়? অর্থাৎ এই যে নির্দিষ্ট দূরত্ব আছে, যে দূরত্বকে r0 বলা হয়। দুইটা অণুর মধ্যে যখন এই দূরত্ব থাকে, তাদের মধ্যে আকর্ষণ হয় না, বিকর্ষণ হয় না, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ উভয় সমান হয়, এবং তাদের মধ্যে রিজাল্টেন্ট কোনো বল ফোর্স থাকে না। যখন দূরত্ব আরেকটু বেড়ে যায়, তখন তারা পরস্পরকে আকর্ষণ করে, আবার যখন দূরত্ব আরেকটু কম হয়, তখন তারা পরস্পরকে বিকর্ষণ করে। যখন কোনো কঠিন পদার্থকে টানা হয়, তখন সেটা কিছুটা লম্বা হয়, যেটা আমরা রাবারের ক্ষেত্রে বেশি বুঝতে পারি। লোহা বা স্টিল এদেরকেও টানলে লম্বা হয়, কিন্তু অল্প বল বা যে বলে টানে সামান্য লম্বা হয়, যেটা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু তাদের ক্ষেত্রেও লম্বা হয়। সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে? দুইটা, যেমন একটা তারকে আমি টানলে লম্বা হচ্ছে, তখন এই যে দুইটা অণু, এখানে অসংখ্য অণু থাকে, প্রত্যেক অণু পরস্পর থেকে এই দূরত্বটা বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়? তাদের মধ্যে আকর্ষণ বল বেড়ে যায়, এবং তারা কি অপোজিট দিকে বল প্রয়োগ করে। অর্থাৎ আমরা তারকে যেদিকে টেনে যেদিকে লম্বা করছি, তার অপোজিট দিকে এই আকর্ষণ বলের কারণে তাকে সংকুচিত হতে চায়। এবং যদি এই ফোর্স উইথড্র করা হয়, ফোর্স যদি এই টানা বল যদি বাদ দেওয়া হয়, তারা আবার সংকুচিত হয়ে যায়, আবার আগের অবস্থা হয়। পক্ষান্তরে যদি কোনোভাবে আমরা সংকুচিত করি, অর্থাৎ তখন অন্য সময়ের মধ্যে যে দূরত্ব আছে, দূরত্ব আরো কমে আসে, কমে তখন পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করার ফলে
এবং তারা কি প্রসারিত হতে চায়। এক পর্যায়ে আবার যদি বল উইথড্র করা হয়, উঠাই নেওয়া হয়, তারা মধ্যে যে আর্নট দূরত্ব আমরা দেখছি এখানে আর্নট দূরত্বটা, এই দূরত্ব আবার আসার ফলে আবার তাদের মধ্যে যে বলটা নিকার হয়ে যায়, অর্থাৎ বিকর্ষণ এবং আকর্ষণ সমান হয়ে যায়। তো আমরা এখানে বল প্রয়োগ করছি, প্রসারিত হচ্ছে অথবা সংকুচিত করছি, বল প্রয়োগ করে সংকুচিত করছি, উঠাই দিলে বল উইথড্র করার পরে সেটা আবার সংকুচিত হচ্ছে বা আবার প্রসারিত হচ্ছে। অর্থাৎ যখন আমরা প্রসারিত হচ্ছে সেক্ষেত্রে বল উঠালে সংকুচিত হচ্ছে, আবার বল প্রয়োগ করে সংকুচিত করলে সেক্ষেত্রে বল উঠালে প্রসারিত হচ্ছে। এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এই বৈশিষ্ট্যকে বলা হয় স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি পদার্থের একটা বিশেষ ধর্ম, যে ধর্মের কারণে অর্থাৎ কোনো বস্তুর উপর কোনো কঠিন পদার্থ আমি বল প্রয়োগ করলাম, সেটা বিকৃত হলো, বল উঠে নিলে সে আবার আগের অবস্থায় ফিরে আসলো। যেই বৈশিষ্ট্যের কারণে আগের অবস্থায় ফিরে আসলো, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি একটা ধর্ম, সব পদার্থের ইলাস্টিসিটি একরকম না। কিছু কিছু নমনীয় বস্তু আছে, স্থিতিস্থাপক বস্তু আছে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আছে। যেসব বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতা পরিলক্ষিত হয় তাদেরকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। এখন পূর্ণ স্থিতিস্থাপক অর্থাৎ বল প্রয়োগ করতে সে বিকৃত হচ্ছে, আবার আগের অবস্থায় ফিরে আসছে। এখন শত বল প্রয়োগ করলেও সে বিকৃত হলো, কিন্তু বল উইথড্র করলে আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক। কিন্তু ইন প্র্যাকটিক্যাল বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে কিছু নাই। প্রত্যেক বস্তুই একটা স্থিতিস্থাপক সীমা আছে। স্থিতিস্থাপক সীমা কি জিনিস? একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পরে সে বিকৃতি হচ্ছে, বিকৃত হচ্ছে, বল আমি উইথড্র করলাম, বল আমি উঠাই নিলাম, সে বিকৃত অবস্থা থেকে আবার আগের অবস্থায় ফিরে আসলো। এই যে এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এখন বস্তুর উপর বল আস্তে আস্তে যদি বাড়াতে থাকি, বস্তুর বিকৃতি বাড়বে, সাথে 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 বল উঠালে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এখন এইটা যদি বল আমি বাড়াতে থাকি, একটা নির্দিষ্ট পর্যায়ে যে আমি দেখবো যে বল দিচ্ছি, কিন্তু বল দেওয়ার পরে বল উঠায় বস্তুটা সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসছে না। তো সর্বনিম্ন যে বলটা প্রয়োগ করলে বস্তু, অর্থাৎ সর্বনিম্ন না সর্বোচ্চ যে বলটা প্রয়োগ করলে বস্তু বিকৃত হবে, কিন্তু বলটা উঠে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। প্রত্যেক বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা আছে, কারো কম আছে, কারো বেশি আছে। এই স্থিতিস্থাপক সীমা কিন্তু বস্তু নমনীয় বস্তু, নমনীয় বস্তু কোনগুলো? যেগুলোর উপর আমি বল প্রয়োগ করবো, বিকৃত হবে, বল উঠে নিয়ে একবার আগের অবস্থায় থেকে রয়ে যাবে, এটাকে বলা হয় নমনীয় বস্তু। যেমন নরম কাদা, অথবা আমরা বলতে পারি আমরা যখন রুটি বানাই বাসায়, রুটি যখন বানানোর আগ মুহূর্তে পানি দিয়ে যখন ময়দা সেনা হয়, তখন যে অবস্থা ধারণ করা হয় ওটার যে দেখতে যেমন হয়, ওর উপর বল প্রয়োগ করলে আমি যদি কোনো আঙুল দিয়ে চাপ দিই, ওটা আঙুলটা বসে যায়, আঙুল উঠে দিলে আবার আগের অবস্থায় থেকে যায়, অর্থাৎ আঙুলটা এখন বসা অবস্থায় থেকে যায়। এগুলো হচ্ছে নমনীয় বস্তু। সামান্য বল প্রয়োগ করলে বিকৃত হবে, আবার বল উঠে নিলে বিকৃত অবস্থায় রয়ে যাবে। এরপর আছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কোনগুলা? আমি শত বল প্রয়োগ করবো, কিন্তু কোনো বিকৃত হবে না, তার শেপ বা আকার আকৃতি কোনো পরিবর্তন হবে, সেখানে পরিবর্তন হবে না, সেই টাইপের বস্তু থেকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। ইনপ্র্যাকটিক্যাল বাস্তবে পূর্ণ দৃঢ় বস্তু বলে কোনো বস্তু নাই, আর প্রত্যেক বস্তু যদি আমরা বল প্রয়োগ করি, কিছু না কিছু তার আকার বা আকৃতির পরিবর্তন হবে। আর আছে স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি কি জিনিস? স্থিতিস্থাপক ক্লান্তি স্থিতিস্থাপক ক্লান্তি হচ্ছে, আমরা একটা বস্তু বা একটা স্প্রিং দিয়ে বিবেচনা করি, স্প্রিং এর আমি লোড দিই, স্প্রিং প্রসারিত হচ্ছে, আবার লোড ধরে নিচ্ছি, স্প্রিং সংকুচিত হচ্ছে।
এখন এই স্প্রিং ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি অনেক বেশি বল প্রয়োগ করি স্প্রিংটা অনেক বেশি প্রসারিত হবে, কিন্তু বল উঠায় নিলে সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসছে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেটা করছি, ওই স্প্রিং যে স্থিতিস্থাপক সীমা আছে তার থেকেও বেশি বল প্রয়োগ করেছি, যার কারণে স্প্রিংটা প্রসারিত অবস্থা হয়ে গেছে, অর্থাৎ তার স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করেছে। ধরি আমি স্থিতিস্থাপক সীমা আছে 5 কেজি, একটা স্প্রিং এর স্থিতিস্থাপক সীমা 5 কেজি। এখন আমি স্প্রিং এর ভিতর 1 কেজি বা 2 কেজি এরকম লোড দিয়ে স্প্রিং কাজ করছি। কারণ আমি কোনো এক ল্যাবে দীর্ঘদিন আমি কাজ করি, তাই স্থিতিস্থাপক সীমা 5 কেজি, কিন্তু আমি 5 কেজি লোড দিই না, হয়তো 1 কেজি বা 2 কেজি বা 3 কেজি সর্বোচ্চ দিয়ে এর 3 কেজির মধ্যে সীমাবদ্ধ থেকে স্প্রিংটাকে আমি এক্সপেরিমেন্টালি কাজ করছি। এখন দীর্ঘদিন এই কাজটা করছি, করতে করতে দেখবো এক সময় 1 বছর বা 2 বছর বা 3 বছর পর স্প্রিংটা কিনে সাল যখন আমি কিনছিলাম, তার যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্য অপেক্ষা তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এখানে আমি এক্সপেরিমেন্টালি কাজটা করছিলাম তার স্থিতিস্থাপক সীমার মধ্যেই, স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকা সত্ত্বেও তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তো একটা কোনো বস্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে দীর্ঘদিন কাজ করার পর তার যে বিকৃতি হয়, এটাকে বলা হয় স্থিতিস্থাপক লেন্থ। এখানে স্থিতিস্থাপকতা আছে, স্থিতিস্থাপক সীমা আছে, এগুলো নমনীয় বস্তু, স্থিতিস্থাপক ক্লান্তি, পূর্ণ ধীরে বস্তু ইত্যাদি সম্পর্কে আমি ধারণা দিলাম। আরো কিছু আছে পীড়ন বিকৃতি, এগুলো জিনিস নাইটে ছিল কিছুটা, পীড়ন ছিল নাইটে, বিকৃতি এটা ছিল আংশিক। তো এখানে কিছুটা পরিসর কিছুটা নাইট্রেট থেকে বড়, আর পীড়ন কি জিনিস বিকৃতি কি জিনিস। এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, যেটা সাধারণত ধাতুর ক্ষেত্রে থেকে 10⁻⁹ মিটার থেকে 10⁻⁻10 মিটার ইন্টারমলিকুলার ডিস্টেন্স এরকম হয়ে থাকে। যেটা বলতে আসলাম পীড়ন ও বিকৃতি, বিকৃতি কি জিনিস? বিকৃতি যেমন বিকৃতি বললাম, বিকৃতি কি জিনিস? এর জেনারেশন কাছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়, একক মাত্রায় যে পরিবর্তন। বিকৃতি 3 ধরনের আছে। দৈর্ঘ্য বিকৃতি, আকার বা কৃন্তন বা মসল বিকৃতি, আকার বা কৃন্তন বা মসল বা ব্যাবর্তন বিকৃতি। 3 নম্বর আছে আয়তন বিকৃতি। এখন দৈর্ঘ্য বিকৃতি কাকে বলে? দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বরাবর একটা তারের দৈর্ঘ্য বরাবর আমি বল প্রয়োগ করলাম, তারের একক দৈর্ঘ্যে যে বিকৃতি হবে, অর্থাৎ একক দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা হবে তার দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ কোন কারণে নির্দিষ্ট আদি দৈর্ঘ্য যদি আদি দৈর্ঘ্য এর হয়ে থাকে, এবার এল নট দৈর্ঘ্য বৃদ্ধি এল হয়ে থাকে, সাধারণত আমরা বলে থাকি সেটা হবে দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধির সংখ্যা কি আমরা বলতে পারি? বল প্রয়োগে একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের বা কোনো তারের
যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি। এবার আছে আকার বা ক্রিন্তন বা মসর বিকৃতি। এটা কি জিনিস? আকার বা ক্রিন্তন বা মসর বিকৃতি। আমি একটা আয়তাকার বস্তু নিলাম, আকার বা ক্রিন্তন বা মসর বিকৃতি। একটা আয়তাকার বস্তু নিচের অংশ ফিক্স, আমি এইবার একটা বল সেট করলাম। এখন এটা শেপটা মানে কিছুটা এরকম দিয়ে যাবে। এখন এখান থেকে থিটা মানে শেষ করে যাবে, ওটা থিটা করে দিয়ে যাবে। ক্রিন্তন বা মসর বিকৃতি হচ্ছে ক্রিন্তন বা মসর বিকৃতির সময় লিখতে পারি আপেক্ষিক দূরত্ব, এটার নাম নেই ও এ বি, এর নাম নেই, সেটা হচ্ছে আপেক্ষিক সরণ বাই লম্ব দূরত্ব। আপেক্ষিক সরণ কোনটা? আপেক্ষিক সরণ হচ্ছে এ বি, লম্ব দূরত্ব হচ্ছে ও এ। এটা যদি থিটা বিবেচনা করি, এটা যদি থিটা বিবেচনা করি, এক জায়গায় থিটা দ্বারা হয়, তাহলে এবিটাই কি? এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি আমরা লিখতে পারি ট্যান থিটা। থিটা ছোট হলে থিটা ছোট হলে ট্যান থিটা ছোট থিটা হবে। তাহলে আকার বা ক্রিন্তন বা মসর বিকৃতির সময় আমরা লিখতে পারি শুধু থিটা। অতএব বুঝতে দিই আমরা, অতএব আকার বা মসর বিকৃতি এর সময় লিখতে পারি শুধু থিটা। এবার 3 নম্বর আসি আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি আয়তন বিকৃতি কি? কোন বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে তার আয়তনে চেঞ্জ আসলো, আয়তনে যতটুকু পরিবর্তন হলো সেটা ডিভাইড বাই তার আদি আয়তন, সেটা আয়তন বিকৃতি। অর্থাৎ আয়তন বিকৃতি সমান আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। আয়তনের পরিবর্তন আমরা ডেল ভি ডিভাইড বাই ভি নট এটা লিখতে পারি, বা ভি নট মাইনাস ভি আই বাই ভি নট। এখানে ভি নট হচ্ছে আদি আয়তন এবং ভি আই হচ্ছে পরিবর্তিত আয়তন। আমরা দেখলাম স্থিতি স্থিতিস্থাপকতা কি জিনিস, আর বিকৃতি কয় ধরনের? বিকৃতি হলো 3 ধরনের। 1 নম্বর দৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বর ক্রিন্তন আকার বা মসর বিকৃতি, আর 3 নম্বর হচ্ছে আয়তন বিকৃতি। এবং এখানে ডেফিনেশন দেখলাম। তো বিকৃতি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কথা বলা হয়নি, বিকৃতির একক কি জিনিস? বিকৃতির একক যে কোনো ধরনের বিকৃতির একক কি? তো বিকৃতি একক হচ্ছে আমরা দেখছি এখানে বিকৃতি প্রতি ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে ওখানে বিকৃতি 2টা রাশির অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি আর দৈর্ঘ্যের অনুপাত। আয়তন বিকৃতির ক্ষেত্রে দেখছি 2টা রাশির অনুপাত, অর্থাৎ আয়তনের পরিবর্তন আর আদি আয়তন। অর্থাৎ এখানে সকল বিকৃতি একই রাশির অনুপাত,
যখন একই রাশি অনুগত হয় তখন এটা বিকৃত কেটে দেয়, অর্থাৎ কোনো ডাইমেনশনলেস হয়ে যায়। এখানে বিকৃতির একক নেই, বিকৃতির কোনো একক নেই। তো আজকে এগুলো সামনের দিন আমরা বাকি কিছু কথা নিয়ে আলোচনা করবো। আজকে সবাইকে ধন্যবাদ।